আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের আনুষ্ঠানিকভাবে এইচএসসির প্রথম ক্লাস। তো প্রথমেই অধ্যায়ে ঢোকার আগে আমাদের কিছু বেসিক শিখে নিতে হবে, তাহলে তোমার কাছে কখনোই বায়োলজি মুখস্থের মনে হবে না, কঠিন লাগবে না। তো 3টা ক্লাস আমি রিকোয়েস্ট করব, 3টা ক্লাস আমার সাথে করো, তারপর তোমার বায়োলজি নিয়ে চিন্তাধারা ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস। দেখো, বায়োলজিকে সহজে ধারণ করতে হলে তোমাকে 4টা ট্রিক্স মনে রাখতে হবে, 4টা পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম পদ্ধতি বা উপায়, বায়োলজিতে গ্রামার শিখতে হবে। বায়োলজি গ্রামার শিখতে হবে। তো এটা অনেকে এখন মনে করতে পারো, ভাই ইংরেজিতে গ্রামার শুনছি, বায়োলজিতে আবার গ্রামার আছে? হ্যাঁ, বায়োলজিতেও গ্রামার আছে। বায়োলজি ওয়ার্ড মিনিং শিখতে হবে। যে যত ওয়ার্ড মিনিং এ দক্ষ হবে তার মুখস্থ বিদ্যা মানে মনে হবে না যে মুখস্থ বিদ্যা বায়োলজি। ঠিক আছে, আমরা দেখবো ওয়ার্ড মিনিং দিয়ে কিভাবে আমরা প্রশ্নের সলভ দিতে পারি। গল্প দিয়ে মনে রাখতে হবে। দেখো, বায়োলজিতে এরকম অনেক আহ ঘটনা আছে, গল্প আছে, বাস্তব জীবনের গল্প। ঠিক আছে, তো গল্প দিয়ে আমরা অনেক কিছু মনে রাখতে পারি, তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। তারপর দেখো, মুখস্থ নির্ভর পড়াগুলোর মধ্যে ছোটখাটো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেরকম আমি তোমাকে যদি বলি যে পিআইজের ক্রোমোজোম সংখ্যা কত, এটা তোমাদের কোষ বিভাজন 2য় অধ্যায়ে আছে। পিআইজের মূলে ক্রোমোজোম সংখ্যা 16টি। তো এটা কিন্তু আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। যেরকম আমরা যখন বাড়ি রান্না বান্না করি তখন আমরা বলি না যে পেঁয়াজ সুলো, মা বোন আমাদেরকে পেঁয়াজ এনে দিয়া বলে এই পেঁয়াজ গুলো সুল। সুল মানে কি? খোসা ছাড়াও। এটা একটা আঞ্চলিক অ্যাকসেন্ট। তো পেঁয়াজ সুলো, পেঁয়াজ সুলো, সুলো মানে কি? খোসা ছাড়াও। তার মানে 16 থেকে 16। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কতটি? 16টি। পেঁয়াজ 16, এভাবে কিন্তু মনে রাখা যায়। তো 4টা টেকনিক অ্যাপ্লাই করে আমরা বায়োলজিটাকে সহজ করবো ইনশাল্লাহ। তো বায়োলজিতেও গ্রামার আছে? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ, বায়োলজিতেও গ্রামার আছে। তো দেখো, ইংলিশের ক্ষেত্রে আমরা একটু গ্রামার দেখে আসি। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়। যেরকম স্লো একটি অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত করে হলো স্লোলি, তাহলে স্লোলি কি একটি অ্যাডভার্ব। প্রপার একটি অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় প্রপারলি, প্রপারলি কি একটা অ্যাডভার্ব। তো এটা একটা গ্রামার। এই গ্রামার জানা থাকলে আমরা কিন্তু উত্তর দিতে পারি। যেরকম ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, দ্য ফাইট ইজ লিভিং শর্টলি। ঠিক আছে, হেয়ার শর্টলি ইজ শর্টলি, শর্ট শর্টলি, তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় ইজ অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। তো এটা আমরা কেন পারলাম? এটা আমরা পারলাম কারণ আমরা একটা গ্রামার জানি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় থাকে তখন সেটা কি বোঝায়? তখন সেটা অ্যাডভার্ব বোঝায়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয়, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয়, এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। আচ্ছা, মনে রাখো, যদি আমরা নাউনের সাথে অ্যালয় যুক্ত করি, নাউনের সাথে অ্যালয়, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এটা তুমি এভাবে মনে ভাইবো না যে সব শব্দের সাথে যদি অ্যালয় থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে না। যেরকম ফাদার, ফাদার, ফাদার একটা নাউন না? ফাদার, ফাদারের সাথে অ্যালয় যুক্ত করো, ফাদারলি, তাহলে ফাদারলি কি একটা অ্যাডভার্ব? অবশ্যই না, ফাদারলি একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের শেষে যদি অ্যালয় যুক্ত হয়, নাউনের শেষে অ্যালয় যুক্ত হয় তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয়ে যায় তখন হয়ে যাবে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে শর্ট একটি অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় ইজ অ্যাডভার্ব। তাহলে শর্টলি কি হবে? শর্টলি হবে একটা অ্যাডভার্ব। তো এই যে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নটার উত্তর দিতে পারলাম, কেন পারলাম? কারণ এই গ্রামারটা আমরা জানি, বা জানি জানি বিধায় এটা আমরা পারলাম। এরকম ভাবে আমাদের বায়োলজিতেও কিন্তু গ্রামার আছে। যেরকম আমরা যদি শুরু করে দেই, তুমি একটু আগে শিখলা যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় মানে কি? অ্যাডভার্ব। তো এরকম ভাবে দেখো বায়োলজিতেও গ্রামার আছে, যে এটা আমরা একটা প্রমাণ দেই। দেখো, কোন শব্দের শেষে যদি ইন থাকে, কোন শব্দের শেষে যদি ইন থাকে, শব্দের শেষে ইন থাকলে তা দিয়ে সাধারণত কি বোঝায়? প্রোটিনকে বোঝায়। তো কোন শব্দের শেষে যদি থাকে ইন, তা দ্বারা নরমালি প্রোটিনকে বোঝায়। 95% ক্ষেত্রে এটা সত্য, প্রোটিনকে মিন করে। যেরকম দেখো, দিনাজপুর বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা যদি সলভ করি, এটা বোর্ডে আসা প্রশ্ন এইচএসসি পরীক্ষায়। অ্যালবুমিন, দেখো শেষে কি আছে? ইন। অ্যালবুমিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফ্রাইবেনোজেন, প্রথমিন, এগুলো প্রশ্ন তোমরা রক্তের মধ্যে থাকে, এগুলা প্লাজমা প্রোটিন, অথবা ডিমের মধ্যে থাকে কি? গ্লোবিউলিন, অ্যালবুমিন। দেখো শেষে কি আছে? ইন আছে। তাহলে ডিমের প্রোটিন, ডিমের কুসুমে কি থাকে বলতো? গ্লোবিউলিন প্রোটিন। আর সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন। দেখো, এই যে অ্যালবাস, অ্যালবাস মানে কিন্তু সাদা, অ্যালবাস শব্দটা তো কি? সাদা।
হ্যাঁ, তো ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন। তুমি খেয়াল করো অ্যালবুমিনের শেষে কি আছে? ইন আছে। তার মানে কোন শব্দের শেষে যদি থাকে ইন, তা দ্বারা সাধারণত কি বোঝায়? প্রোটিনকে বোঝায়। তাহলে এর উত্তর হবে কি? এটার উত্তর হবে সি, অর্থাৎ অ্যালবুমিন একটি কি? প্রোটিন। তোমরা শোনো নাই ডায়াবেটিক্স রোগীদের কি দেয়? ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দেয়। দেখো ইনসুলিনের শেষে কি আছে? ইনসুলিন। দেখো বাংলাতে লিখতেছি ইনসুলিন, ইনসুলিনের শেষে দেখো কি আছে? ইন আছে। ইনসুলিনের শেষে কি আছে? ইন আছে। তার মানে ইনসুলিন একটি কিন্তু প্রোটিন ধর্মী। এটা একটা হরমোন, বাট এটা একটা প্রোটিন ধর্মী হরমোন। ঠিক আছে, এটা একটা প্রোটিন। তো আমরা শিখে নিলাম কোন শব্দের শেষে ইন থাকলে তার দ্বারা কি বোঝায়? প্রোটিন বোঝায়। দেখো আমরা একটা মেডিকেলের কোশ্চেন সলভ করি। তোমরা এটা অনেক আরো পরে, আরো 2 বছর পরে, 2.5 বছর পরে এটা মেডিকেল পরীক্ষা দিবা। তো এইটা আমরা দেখো সলভ করি। কি বলছে? কোন শব্দের নিচের কোন আমিষ পরিপাককারী এনজাইম, নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম, আমিষ পরিপাককারী এনজাইম নিচের কোনটি? তাহলে দেখো আমিষ মানে কি? প্রোটিন। শেষে ইন যদি থাকে তাহলে আমি এটা মোটামুটি ধরতে পারি এটা পেপসিন। ঠিক আছে, এটা আমরা মোটামুটি ধরতে পারি আর কি। আহ দু একটা ব্যতিক্রম আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। তো কোন শব্দের শেষে ইন থাকলে কি বোঝায়? প্রোটিন বোঝায়। হ্যাঁ, এটা আরেকটা প্রশ্ন। যশোর বোর্ড 2017 সালে আসা এইচএসসি পরীক্ষায়। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দেখো অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস, ট্রিপসিন। শেষে কি আছে? ইন আছে। তাহলে এটার উত্তর হবে ট্রিপসিন। তো এটা একটা গ্রামার। ঠিক আছে, যেরকম তোমরা হাইড্রা যখন পড়বা, হাইড্রা একটা বিষাক্ত তরল পদার্থ দিয়ে কোন একটা প্রাণীকে অজ্ঞান বা অবশ করে ফেলে, তার নাম হিপনোটক্সিন। দেখো হিপনোটক্সিনের শেষে কি আছে? ইন আছে। হিপনোটক্সিনের শেষে কি আছে? ইন আছে। হিপনোটক্সিনের শেষে ইন আছে। এই হিপনোটক্সিন শেষে আছে ইন। তার মানে এটা একটা প্রোটিন হবে। ঠিক আছে, এটা একটা প্রোটিন। এটা আমরা যখন হাইড্রা পড়বো তখন আমরা দেখবো যে হিপনোটক্সিন প্রোটিনের সাথে কিছু ফেনল থাকে। এটা আমরা প্রফ থিওরি দিয়ে মনে রাখি। তো এটা আপাতত তুমি স্কিপ করো। আপাতত তোমার এইটুকু মনে রাখো, হিপনোটক্সিনের শেষে ইন আছে, তার মানে এটা 100% প্রোটিন। এটা লিপিড বা শর্করা না, এটা প্রোটিন। ঠিক আছে, আপাতত তোমাকে এইটুকু জানলেই হবে, বাকিটুকু আমরা আস্তে আস্তে শিখে যাব। এরকম অনেক ওয়ার্ড আছে, যেরকম তোমার রক্তের প্রোটিন নাম শুনো নাই? রক্তের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম কি? হিমোগ্লোবিন। রক্তের মধ্যে যে প্রোটিনটা থাকে তার নাম কি? হিমোগ্লোবিন। তারপর শেষে ইন আছে। হিম মানে কিন্তু রক্ত। ঠিক আছে, হিম মানে রক্ত। হিম প্লাস গ্লোবিন, এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে হিম, হিম, আর একটা কি? গ্লোবিন। দেখো গ্লোবিনের শেষে ইন আছে, তার মানে এটা কি? এটা কি? প্রোটিন। এটা কিন্তু আমাদের 4র্থ অধ্যায়ে পড়া। এটা কিন্তু বারবার একটা প্রশ্ন আসে, রক্তের কোন অংশটি প্রোটিন? হ্যাঁ, বা হিমোগ্লোবিনের কোন অংশটি প্রোটিন? উত্তর হয় গ্লোবিন অংশটি প্রোটিন। বুঝছো? আর হিম মানে কিন্তু রক্ত, হিম মানে কিন্তু রক্ত। তো দেখো হিম প্লাস গ্লোবিন, আমরা কিন্তু এই এই বেসিকটা তোমাদেরকে হয়তো একবার বলেছিলাম যে দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করতে, বায়োলজিতে দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করতে মাঝখানে ও দেওয়া লাগে। তাহলে হিমোগ্লোবিন, এই যে ও আছে, হিম প্লাস গ্লোবিন, এখানে ও দিতে হয় হিমোগ্লোবিন। ও অথবা ওকার। এই দেখো হিমোগ্লোবিন যখন আমি লিখবো কি লিখবো? এই যে ওকার দিয়ে আসবে, ওকার ওকার নিয়ে আসবে, তাহলে হিমোগ্লোবিন। ঠিক আছে, দুটি ওয়ার্ডকে সংযুক্ত করতে মাঝখানে কি দেওয়া লাগে? ওকার, আর ইংরেজিতে ও দেওয়া লাগে। এরকম অ্যাক্টিন, মায়োসিন। আমাদের পেশিতে কি থাকে? অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন। আমাদের পেশি, মাংস কি? মাংস কি প্রোটিন নির্মিত না? তো মাংসের মধ্যে কি থাকে? অ্যাক্টিন, মায়োসিন। এগুলো তোমরা আস্তে আস্তে পড়বা। ঠিক আছে, আরো কিছু ওয়ার্ড, প্রোটামিন, মায়োগ্লোবিন, লিউকোসিন, গ্লোবিউলিন। ঠিক আছে, সবগুলো শেষে দেখো ইন আছে। হ্যাঁ, দু একটা ব্যতিক্রম আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো দেখো আমরা কিন্তু একটা গ্রামার শিকার কারণে তুমি কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্নের উত্তর দিতে পারলাম, কিন্তু প্রশ্ন সহ তোমাদেরকে দেখাচ্ছি, রেফারেন্স সহ। তো যদি আমরা গ্রামার শিখি, গ্রামার পারি, তো আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, মুখস্থ লাগবে না। দেখো আমরা যে একটু আগে প্রশ্নগুলো সলভ করলাম, এগুলো এখানে কি মুখস্থ করা লাগলো? মুখস্থ করা কিন্তু লাগলো না। ঠিক আছে, যেরকম এই প্রশ্নটা, নিচের কোনটি আমিষ পরিপাকী এনজাইম, এটা কিন্তু আমার মুখস্থ করা লাগে না, যে ট্রিপসিন আমিষ পরিপাকী এনজাইম, ট্রিপসিন আমিষ পরিপাকী এনজাইম, ট্রিপসিন আমিষ পরিপাকী এনজাইম, এরকম মুখস্থ করা লাগে নাই। তো এরকম মুখস্থ করলে এগুলো মাথায় থাকবে না। বুঝছো? আমরা কি করি? পড়ি, পরীক্ষার আগে 1 সপ্তাহ পড়ি, দেন পরীক্ষা দেই, ভালো পাই, পরে আবার 1 মাস পরে ভুলে যাই। কারণ কি? আমরা ওই যে খাই এন্ড পরীক্ষার হলে গিয়ে বমি করি। ঠিক আছে, তো ওই পড়াশোনা বেশি দিন থাকবে না। তুমি যখন বেসিক বুঝে শুনে ভালো করে ডিপলি পড়বা, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করবা, ডিটেলস এক্সপ্লানেশন সহ পড়বা, দেন তোমাকে কঠিন লাগবে না, এগুলো খুব সহজে মনে থাকবে। আমরা পড়ার মতো পড়তে পারি না দেখে এগুলো আমাদের মনে থাকে না। আচ্ছা, আমরা নেক্সটে যাই। দেখো অনেক কিছু আছে, এগুলো আমরা পরে দেখাবো। আচ্ছা, কোনো, দেখো আরেকটা গ্রামার দেখি আমরা। কোন শব্দের শুরুতে যদি এ থাকে অথবা এন থাকে, এ অথবা এন, হ্যাঁ, ওটা দ্বারা কি বোঝায়? এ ফর অ্যাবসেন্ট বোঝায়। এ ফর কি বোঝায়? এ ফর অ্যাবসেন্ট।
এ ফর অ্যাবসেন্ট। কোন শব্দের শুরুতে যদি এ থাকে মূল শব্দের আগে, এটা কি বলে প্রিফিক্স। প্রি মানে কি আগে, প্রিফিক্স হিসেবে যদি প্রি প্রিফিক্স হিসেবে যদি এ থাকে তখন সেটা দ্বারা অ্যাবসেন্ট বোঝায়। তাহলে এ ফর কি, এ ফর কি অ্যাবসেন্ট, অথবা উইদাউট, অথবা নাই, খালি, শূন্য, কম, এগুলা মিন করে, ফিউ মিন করে, ঠিক আছে, উইদাউট। এরকম অনেক ওয়ার্ড আমরা পাবো, যেরকম এমাইটোসিস। এমাইটোসিস তোমরা ওয়ার্ডটা শুনেছো, এমাইটোসিস। এমাইটোসিস দেখো, মাইটোসিসের এ, মাইটোসিস। আচ্ছা, একটু পরে এটা মনে আছে, আমরা আগে এটা দেখি। কোন রোগে লোহিত রক্তকণিকা কমে যায়, এটাকে আমরা বলতেছি দেখো, কমে যাওয়া মানে কি, নাই, অ্যাবসেন্ট, তার মানে এ থাকবে। আর মিয়া মানে রক্ত। হিম অথবা মিয়া দুইটা শব্দের অর্থ কিন্তু রক্ত, এটা আমরা পড়বো আস্তে আস্তে, আমাদের ওয়ার্ড মিনিং এটা আছে। হিম অথবা মিয়া, আমি বাংলাতে লিখতেছি, হিম অথবা মিয়া এই দুইটার অর্থই মানে কিন্তু ব্লাড। তাহলে এ মানে কি অ্যাবসেন্ট বা কম বা ফিউ। তাহলে দেখো, রক্ত কমে যাওয়া, কমে যাওয়া মানে কি এখানে এ হবে, আর রক্ত কণিকা মানে কি এখানে হিমকে মিন করবে। তাহলে এনি মিয়া, হিম অথবা মিয়া। তাহলে মিয়া মানে রক্ত, এ মানে কি কম বা অ্যাবসেন্ট। লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কম, অথবা আরবিসি কম, হিমোগ্লোবিন কম অথবা আরবিসি কম, দুইটাই তুমি বলতে পারো। তাহলে হিম মানে কি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কম বা রক্ত কম, মিয়া মানে রক্ত, এগুলো মিয়া অথবা হিম রক্তকে মিন করে, ব্লাডকে মিন করে। তাহলে এনিমিয়া মানে কি রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া। কোন রক্তকণিকা, লোহিত রক্তকণিকার। আমরা কিন্তু জানি লোহিত রক্তকণিকা লাল, কেন লাল, হিমোগ্লোবিন থাকার কারণে। তাহলে আরবিসি কমে যাওয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া, একই কথা। তাহলে হিমোগ্লোবিন কম অথবা লোহিত রক্তকণিকা কম, এই রোগটাকে আমরা কি বলি, এনিমিয়া বলি। এইখানে দেখো এনিমিয়া আছে, এনি এ আছে, তাহলে এ ফর কি অ্যাবসেন্ট, এ এন আছে। তাহলে এ অথবা এ এন এগুলো দ্বারা কি মিন করে, এ অথবা কি এ এন এগুলো দ্বারা মিন করে অনুপস্থিত, নাই, হ্যাঁ, উইদাউট, কম, এগুলা মিন করে। এই কালারটা কি বাসা ভালো করে? আচ্ছা, তারপর দেখো এনিমিয়া দেখলাম, তারপর এমাইটোসিস। খেয়াল করো, এমাইটোসিস যে ওয়ার্ডটা আছে এটা একটু খেয়াল করো। এমাইটোসিস দেখো, এ মাইটোসিস, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে। দেখো, মাইটোস মানে সুতা, মাইটোস মানে তন্তু। তোমরা কি এরকম পড়ো নাই যে কোষ বিভাজন কালে এরকম একটা যন্ত্র তৈরি হয়, মাকু যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস, এখানে থেকে মাকু তন্তু, তো এগুলোর নাম মাকু তন্তু। তো মাইটোসিস যেটা আছে, মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, সেটার মধ্যে কিন্তু তোমার সুতা তৈরি হয়, অর্থাৎ তন্তু তৈরি হয়, মাকু তন্তু তৈরি হয়, মাকু যন্ত্র তৈরি হয়। কিন্তু এ মানে কি অ্যাবসেন্ট, উইদাউট। এ কি উইদাউট, উইদাউট, ঠিক আছে, উইদাউট মানে এখানে মাকু তন্তু তৈরি হবে না। সিস মানে প্রক্রিয়া বোঝায়, এটা আমরা পড়বো। কোন শব্দ শেষে সিস থাকার মানে কি প্রক্রিয়া বা প্রসেস বোঝায়, সিস অথবা শন, যেরকম ডাইজেশন, অ্যাবজর্পশন, রেসপিরেশন, শন থাকা অথবা সিস থাকা, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, ঠিক আছে। এরকম সিস অথবা শন থাকার মানে, সিস অথবা শন থাকার মানে প্রক্রিয়া, মাইটোস মানে তন্তু, এ মানে অ্যাবসেন্ট। আর এটা কি কোষ বিভাজন প্রক্রিয়া না, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এগুলো কি কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে খেয়াল করো, অ্যামাইটোসিস এমন একটা বিভাজন প্রক্রিয়া যেখানে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। দেখো, নামের মধ্যে কিন্তু বলা আছে অ্যামাইটোসিস, টু টু, অ্যামাইটোসিস অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, মাইটোসিস অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। আর মিওসিসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়, চারটা। মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হবে। আর অ্যামাইটোসিস এখানে টু কথা আছে, উই সি বা ডোন্ট অবজার্ভ, আমরা কিন্তু যদি ভালো করে একটু তাকাই, হ্যাঁ, ভাবি, দেখবা যে উত্তর পাওয়া যায় আমরা। অ্যামাইটোসিসে একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ তৈরি হয়, উত্তর দুইটা। মাইটোসিসে একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ তৈরি হয়, উত্তর হচ্ছে দুইটা। দেখো, অ্যামাইটোসিস, মাইটোসিস এখানে কিন্তু উত্তর বলা আছে টু, এটা কিন্তু বলা আছে। মিওসিসে কয়টা বা মায়োসিসে কয়টা তৈরি হয়, একটা কোষ থেকে চারটা ডটার সেল তৈরি হয়, একটা মাদার সেল থেকে চারটা ডটার সেল তৈরি হয়, অপত্য কোষ তৈরি হয় কোথায়, মিওসিস কোষ বিভাজনে। আচ্ছা দেখো, তাহলে যে কোষ বিভাজনে, এটা একটা সহজ সরল কোষ বিভাজন, এখানে কোনো রকমের মাকু তন্তু তৈরি হবে না, মাকু যন্ত্র তৈরি হবে না। তাহলে যে কোষ বিভাজন, দেখো সিস মানে কি প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু এখানে কোন তন্তু, স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু সৃষ্টি হওয়া ছাড়াই, উইদাউট মানে কি ছাড়া, একটা কোষ থেকে দুটি কোষ তৈরি হয়। কারণ অ্যামাইটোসিস, তাহলে একটা কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় কি অ্যামাইটোসিস। এটা কিন্তু তোমরা মুখস্থ করো, মুখস্থ করে বলো। কিন্তু দেখো তো,
প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে না, এটা কিন্তু ক নাম্বারে আসে যে অ্যামাইটোসিস কাকে বলে। কোষ বিভাজন যখন তুমি পড়বা দেখবা যেটা বুট কোষে। তো দেখো অ্যামাইটোসিস নামের মধ্যে উত্তর দেওয়া আছে যে সিস মানে প্রক্রিয়া, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, মাইটোস মানে তন্তু, কি তন্তু? মাকতন্তু। মাকতন্তু সৃষ্টি হওয়া, এ মানে কি সারা, একটা কোষ থেকে দুটি কোষ, একটা কোষ থেকে দুটি কোষ মানে কি অ্যামাইটোসিস। তাহলে একটা কোষ থেকে দুটি কোষ তৈরি হয়, তাকে কি বলে? অ্যামাইটোসিস বলে। দেখছো পড়ালেখা কত সহজ, কিন্তু আমরা মানে কি এটাকে জটিল করে ফেলি। প্রথমেই ইন্টারমিডিয়েটে ওঠার সাথে সাথে বলে তোমরা তো সাগরে পড়ে গেছো, তোমরা তো সাগরে পড়ে গেছো, এই বড় সিলেবাস, প্রথমে ভয় দেখায় ফেলে। ভয় দেখানোর কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। নো ফেয়ার সেভ বাই ইজ ফেয়ার। ওকে, আচ্ছা, এরকম অনেক ওয়ার্ড আছে আরো তুমি পাবা। অ্যাসিলুমেট, হ্যাঁ সিলুম যাদের নাই অ্যাসিলুমেট। আরেকটা ওয়ার্ড পাবা তুমি অদানাদার, শ্বেতরক্তকণিকা পড়ো নাই, গ্রেনিউলোসাইট, এর আগে তুমি এ বসায় দাও, গ্রেনিউলোসাইট। তাহলে গ্রেনিউলোসাইট, ঠিক আছে, মানে কি অদানাদার। তারপর এসিওমেট্রি, তুমি এরকম অসংখ্য ওয়ার্ড পাবা, আমি সামনে দেখাবো, আমি জাস্ট একটু ট্রায়াল দিতেছি, আমি এগুলো কিন্তু বিস্তারিত পড়াবো, ঠিক আছে। তো গ্রামার আছে, এগুলো আমি দেখাইলাম, জাস্ট গ্রামার আছে, এখানে আমি এখন আপাতত পড়াবো না, এগুলো আমি পরে দেখাবো, ঠিক আছে। এগুলো সবকিছুই তোমার আছে, আমরা দেখাবো সামনে। জাস্ট তোমাকে দুইটা দেখালাম, গ্রামার যে আছে তার উদাহরণ দেখাইলাম তোমাকে। অনেকগুলো আমার 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 একটা শীট আছে, ওইখানে সমস্ত গ্রামার একসাথে গুছায় লেখা আছে, আমি সব এখন আপাতত দেখাইতে পারবো না, সময় সময় সংকলন। আচ্ছা, বায়োলজিতে ওয়ার্ড মিনিং আছে, তার প্রমাণ দাও। দেখো একটু আগে আমি এটা পড়াই ফেলছি, হিম অথবা মিয়া মানে ব্লাড। হিম অথবা মিয়া মানে কি? ব্লাড। তো এইটা তুমি যদি জানো তাহলে তুমি একটা মেডিকেলে আসা কোশ্চেন সলভ করে ফেলো। আরে এখনই পোলাপাইন কি বলে ইন্টারমিডিয়েটে উঠেই নাই, তাদেরকে মেডিকেলের কোশ্চেন সলভ করাইতেছি, দেখছো? দেখো পড়াশোনা সহজ যদি তুমি সহজ পথে পড়ো, ঠিক আছে। যদি তুমি এক্সপার্টের কাছে আসো তখন সহজ। দেখো মেডিকেলে আসা একটা কোশ্চেন সলভ করতেছি, গাছফড়িং এর রক্তকণিকাকে কি বলে? তুমি একটু আগে জানছো মিয়া অথবা হিম মানে রক্ত, আর সেল অথবা, এটা আমি পড়াবো, সেল অথবা সাইট। সেল অথবা সাইট মানে কিন্তু কোষ বা কণিকা, কোষ অথবা কণিকা। যদিও কণিকা আর একটু একটু পার্থক্য আছে, এটা পড়বো আস্তে আস্তে, আমরা একদিনে হবে না। আপাতত মনে রাখো সেল অথবা সাইট মানে কোষ অথবা কণিকা। আর হিম হিম অথবা মিয়া মানে কি? হিম অথবা মিয়া মানে কি? রক্ত। হিম অথবা মিয়া মানে কি? রক্ত। তাহলে বলো তো রক্ত মানে কি? হিম অথবা মিয়া, হিম অথবা মিয়া। আর কণিকা মানে কি? কোষ, সেল অথবা সাইট। এখন মিলাও তো কোনটার মধ্যে হিম আছে অথবা মিয়া আছে আর কোনটার মধ্যে সাইট আছে। তাহলে প্রথমটাই আছে হিমোসাইট, এটা থ্রম্বোসাইট, হিম নাই। এটা ইরিথ্রোসাইট, এখানে হিম নাই। লিউকোসাইট, এখানে হিম নাই, হিম অথবা মিয়া নাই, কেবলমাত্র হিম অথবা মিয়া আছে প্রথমটার মধ্যে। তাহলে এটা মেডিকেলে আসা কোশ্চেন, বোর্ডে আসা কোশ্চেন, হ্যাঁ যশোর বোর্ডে আসে, যশোর বোর্ডে আসা 19 সালের কোশ্চেন, এটার উত্তর হবে কি? হিমোসাইট। দেখছো এটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন, তুমি শুধুমাত্র শব্দার্থ জানার কারণে এটা কিন্তু বাইরে ফেললাম। এটা কিন্তু এরকম ভাবে মুখস্থ করার জিনিস না যে গাছফড়িং এর রক্তকণিকা হিমোসাইট বলে, গাছফড়িং এর রক্তকণিকা হিমোসাইট বলে, হিমোসাইট বলে, হিমোসাইট বলে, গাছফড়িং এর রক্তকণিকা হিমোসাইট বলে, গাছফড়িং এর রক্তকণিকা হিমোসাইট বলে। এইভাবে পড়লে দেখো তোমার কাছে লেগে গেছে, কারণ হিমোসাইট, হিমোসিল, হিমোলিম্ফ, দেখো ওয়ার্ডগুলো কিন্তু কাছাকাছি। তুমি যখন মনে মুখস্থ করতে যাইবা পরীক্ষার হলে হিমোসাইটের জায়গায় দেখবা আরো আছে হিমোসিল, হিমোসাইটের জায়গায় আরো আছে হিমোলিম্ফ, হিমোলিম্ফ, হিমোসাইট, হ্যাঁ পেরিলিম্ফ, দেখবা তোমার কাছে লেগে গেছে। যখন তুমি বেসিকটা বুঝবা তখন তোমার আর কাজ লাগবে না। যেরকম হিমোসিল, সিল মানে গহ্বর, অর্থাৎ কোন একটা ফাঁকা স্থানে যদি রক্ত থাকে ওটাকে বলে হিমোসিল। আর রক্ত কণিকাকে, কণিকা গুলাকে, রক্ত কোষগুলাকে আমরা বলবো হিমোসাইট। আর এই রক্তগুলা, এই রক্তকণিকা গুলা যে গহ্বরে, যে ফাঁকা স্থানে, হ্যাঁ থাকে, ওই ফাঁকা স্থানটাকে বলে হিমোসিল, COEL, সিল মানে গহ্বর। আস্তে আস্তে সব পারবা। তো যখনই তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবা তখন তোমার কোনো প্যাচ লাগবে না। আমি একটা ওয়ার্ড মিনিং দেখাইলাম, হিম মানে রক্ত আর সাইড মানে কোষ। এখন দেখো যেটা আমি বলছিলাম যে হিম প্লাস সাইট, হিমোসাইট, এখানে দেখো মাঝখানে ওকার আসছে, এটা আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। বায়োলজিতে দুটি শব্দকে সংযুক্ত করতে মাঝখানে ওকার, অথবা ইংলিশে যখন লিখবা তখন মাঝখানে কি দেওয়া লাগবে? ও দেওয়া লাগবে। যেরকম কোষবিদ্যা, কোষ মানে কি? সাইট, একটু আগে পড়ছো সেল অথবা সাইট। আর লজি মানে কি? বিদ্যা, তাহলে সাইটোলজি। দেখো এখানে ও দেওয়া লাগতেছে, ও এই যে সাইটোলজি, সাইটো এই যে সাইট প্লাস লজি ইকুয়াল সাইটোলজি, মাঝখানে কি? ওকার। আরেকবার বলি, বায়োলজিক্যাল দুটি ওয়ার্ডকে সংযুক্ত করতে চাইলে মাঝখানে ওকার দেওয়া লাগবে, অথবা ইংলিশে লেখার সময় ও দেওয়া লাগবে, ঠিক আছে। অনেক ব্যবহার এরকম আমরা পাবো। আচ্ছা, আমরা আরেকটা ব্যবহার দেখি, দেখো সার্কো অথবা মায়ো,
সার্কো শব্দের অর্থ পেশি, মায়ো শব্দের অর্থ পেশি, অর্থাৎ মায়ো মানে মাসেল। এই বানানটা কিন্তু এম ওয়াই ও, ঠিক আছে, এম ওয়াই ও, মায়ো। মায়ো শব্দের অর্থ কি? মায়ো শব্দের অর্থ মাসেল, মায়ো শব্দের অর্থ মাসেল, এম ওয়াই ও, মায়ো শব্দের অর্থ মাসেল। অথবা সার্কো বানানটা হবে এস এ আর সি ও, সার্কো। সার্কো শব্দের অর্থ কিন্তু মাসেল। তাহলে মায়ো শব্দের অর্থ পেশি, সার্কো শব্দের অর্থ কিন্তু পেশি, যেটাকে তোমরা সহজ ভাষায় বলো মাংস। ঠিক আছে, মাংস আর পেশি একটু পার্থক্য আছে, আমরা পড়বো এগুলা। মাংস আর পেশি কিন্তু এক জিনিস না, বললেই ফেলি। মনে রাখবা, মাংস কি জানো? মাংস হচ্ছে প্রাণীর শরীর থেকে বিচ্ছিন্ন পেশি। প্রাণীর শরীরে যখন আছে, অর্থাৎ এখানে বিক্রিয়া হচ্ছে, ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, অক্সিজেন লাগতেছে, গ্লুকোজ লাগতেছে, শ্বসনের বিক্রিয়া হইতেছে, মেটাবলিজম হইতেছে, এমন জিনিসকে আমরা বলবো মাসেল। আর এই মাসেলটাকে যখন আমরা প্রাণীর শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলবো, তখন সেটা তো মৃত হয়ে গেল, ওইখানে তার ক্রিয়া বিক্রিয়া হবে না, ওইখানে তার গ্লুকোজ অক্সিজেনের চাহিদা থাকবে না, ওইটাকে আমরা বলবো কি? মাংস। অর্থাৎ প্রাণীর শরীর থেকে বিচ্ছিন্ন পেশিকে মাংস বলে। যেরকম আমরা কি বলি, 1 কেজি গরুর মাংস নিয়ে আসো, কারণ কি? গরুর মাংসটা এখন গরুর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য এটাকে মাংস বলতেছি। আর যখন গরুর শরীরে ছিল, জীবিত ছিল, ওটাকে তখন আমরা বলি পেশি। আমরা এরকম কখনো কিন্তু এরকম বলি না যে আজকে আমরা গরুর পেশি দিয়ে ভাত খেয়েছি, এরকম কি বলি? বলি না। আমরা বলি কি? গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। কারণ যে তুমি মাংসটা খাইছো, এটা কিন্তু আর পেশি নাই, এটা কিন্তু এখন মাংস হয়ে গেছে, কারণ এরা প্রাণীর শরীর থেকে বিচ্ছিন্ন, নন লিভিং, এখন সে আর জীবিত নাই। তাহলে জীবিত জিনিসকে আমরা বলি পেশি, আর মৃত হয়ে গেলে অর্থাৎ প্রাণীর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এটাকে বলে কি? মাংস। যেরকম গাছ এবং কাঠ। কাঠ কি? কাঠ যখন গাছ মানে কি? গাছ মানে লিভিং, সে দাঁড়ায় আছে, তার মধ্যে সালোক সংশ্লেষণ হইতেছে, প্রস্বেদন হইতেছে, সে পানি শোষণ করতেছে, এটাকে বলি ঘাস। এই গাছটাকে যখন কাটতে আমরা মাটিতে রাইখা দিব, অথবা মানে গাছ থেকে এটাকে আমরা কেটে ফেললাম, অর্থাৎ এটা এখন আর জীবিত নাই, ওটাকে আমরা বলি কাঠ। কাঠ এবং গাছের মধ্যে যেরকম পার্থক্য, মাংস এবং পেশির মধ্যে সেরকম পার্থক্য। এখানে পেশি হিসেবে কাজ করতেছে গাছ, আর মাংস হিসেবে কাজ করতেছে কাঠ। আশা করি একদম ক্লিয়ার। তো দেখো, মায়ো অথবা সার্কো মানে কি? পেশি। একটা প্রশ্ন আসছে, আশা প্রশ্ন কিন্তু এটা, কোন এক জায়গার মধ্যে আসা এইচএসসি পরীক্ষায়, নিচের কোনটি পেশির আবরণ? দেখো, পেশি মানে কি? সার্কো অথবা মায়ো। আর তোমরা এটাও সামনে পড়বা লেমা, লেমা শব্দের তো আবরণ। আমরা কিন্তু ওয়ার্ড মিনিং এ ফোকাসে আছে, আমাদের 2 নাম্বার পয়েন্ট ছিল ওয়ার্ড মিনিং। প্রথমে ছিল গ্রামার, এখন ছিল ওয়ার্ড মিনিং, 2 নাম্বার ছিল ওয়ার্ড মিনিং। তো দেখো, সার্কো মানে পেশি, আর লেমা মানে আবরণ। লেমা মানে সিট বা কাভারিং অথবা আবরণ। তাহলে দেখো, পেরিটোনিয়াম, এখানে সার্কো অথবা মায়ো নাই, বাদ। প্লুরা, এখানে কি নাই? মায়ো অথবা সার্কো নাই। এখানে আছে মেসো, আমাদের মেসো না, লাগবে মায়ো। ঠিক আছে, মেসো হবে না, এমইএসও, মেসো এটা না, আমাদের ছিল কি? এমওয়াইও, মায়ো। আর সার্কো, দেখো সার্কো, এই যে সার্কো ছিল আমাদের, সার্কো, হ্যাঁ সার্কো আছে। আর লেমা মানে আবরণ, তাহলে উত্তর হবে সার্কোলেমা। এটার উত্তর হবে কি? সার্কোলেমা। পেশির আবরণকে আমরা কি বলবো? সার্কোলেমা। কারণ সার্কো মানে পেশি, আর লেমা মানে কি? আবরণ। দেখো, ওয়ার্ড মিনিং জানলে এগুলো পানিবাদ পড়া, বুঝছো? ওয়ার্ড মিনিং যখন তুমি জানবা, এগুলো পানিবাদ। এখানে আরো অনেক ওয়ার্ড আছে, তোমাকে যদি বলি পেশি কোষ, এটাকে কি বলে? পেশি কোষকে কি বলে? মায়োসাইট। সাইট মানে কোষ, সেল মানে কোষ, হ্যাঁ। আর মায়ো মানে কি? পেশি, তাহলে মায়োসাইট। মায়োসাইট মানে কি? পেশি কোষ। আর যদি বলি পেশি কোষের যে তরল, অর্থাৎ আমরা যে কোষের ক্ষেত্রে কি বলি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম গুলা, পেশি কোষের সাইটোপ্লাজম গুলাকে আমরা কি বলবো? কি বলবো বলতো? সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম, অর্থাৎ সার্কো মানে পেশি, আর প্লাজম মানে কি? তরল, তাহলে সার্কোপ্লাজম। আমরা এরকম অনেক ওয়ার্ড সামনে আরো পড়বো, আমি জাস্ট তোমাকে তো কয়েকটা দেখাইতেছি, হ্যাঁ। এইখানে আমি আর দেখাইতেছি না, কারণ এগুলো আমি পরবর্তীতে ওয়ার্ড মিনিং এর ক্লাসে দেখাবো, ঠিক আছে? যেরকম এই যে নিউমো শব্দের অর্থ তোমরা জানো, একটা রোগের নাম শুনো নাই? নিউমোনিয়া। যে আমাদের কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড মারা গেল, অরবিন আদিত্য, নিউমোনিয়া ছিল, ফুসফুসের সমস্যা ছিল। তো নিউমো শব্দের অর্থ কিন্তু বাতাস। আমরা নাক দিয়ে বাতাস নিতেছি, এটা কোথায় যেতেছে? আমাদের 2টা ফুসফুসে যেতেছে। তাহলে ফুসফুস মানে কি? নিউমো অথবা ইয়ার, হ্যাঁ। নিউমো শব্দের অর্থ বাতাস অথবা কি? এয়ার, অথবা এটাকে বলে এরো। এরো মানে বাতাস, ঠিক আছে? আর নিউমো মানে কিন্তু ফুসফুসও বোঝায়, কারণ এই যে নাক দিয়ে তুমি যে বাতাসটা নিতেছো, এটা কই যেতেছে? ফুসফুসে যাইতেছে। তার মানে নিউমো শব্দের তো ফুসফুসও হবে, এটা বাতাসও হবে, এটা ফুসফুসও হবে। নিউমো শব্দের তো বাতাস, নিউমো শব্দের তো ফুসফুস, 2টা ওয়ার্ডই কিন্তু হবে, 2টা ওয়ার্ডই কিন্তু যথার্থ, ঠিক আছে? নিউমো শব্দের তো বাতাস, নিউমো শব্দের তো ফুসফুস, 2টা ওয়ার্ডই সঠিক। বাতাস এবং ফুসফুস 2টা ওয়ার্ড কিন্তু সঠিক। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কি? অবশ্যই ফুসফুস। তাহলে দেখো, নিউমো শব্দটা তো কি? ফুসফুস। তাহলে নিউমোনিয়া কোন অঙ্গের রোগ? নিউমোনিয়া কোন অঙ্গের রোগ? অবশ্যই ফুসফুসের রোগ। নিউমো শব্দটা তো বাতাস। তাহলে ওয়ার্ড মিনিং এ ফোকাস রাখলে
গ্রামারে ফোকাস রাখলে অনেক মুখস্থ বিদ্যা থেকে তুমি পরিত্রাণ পাবা। কিছু কিছু জিনিস তো মুখস্থ করতে হবে, তাই না? বাট মুখস্থের চাপটা তোমাকে কমায় দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আমরা অনেক ওয়ার্ড পাবো এরকম, নিউমেটিক বোন, পাখিদের হাড্ডি। পাখিদের হাড্ডি গুলা খুবই ফাঁপা, মানে হাড্ডির ভিতর দিয়া বাতাস চলাচল করতে পারে, এজন্য তাদের হাড্ডি গুলাকে বলা হয় নিউমেটিক বোন। ঠিক আছে? নিউমেটিক ব্যাট, যাদের শরীরে ক্ষত আছে, ক্ষত, হ্যাঁ, ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে দেখা যায় ক্ষতগুলা অনেক বড় হয়, সহজে ভালো হয় না। তুমি যদি নর্মাল একটা বিছানায় তাকে রেখে দাও, দেন তার যে ক্ষতগুলো আছে, ঘা গুলো আছে, এগুলো বিছানার সাথে লেপ্টে ধরবে। যখন তুমি তাকে তুলবা, একদম কি বিছানার সাথে তার গা গুলা লেপটে যাবে, কষ্টদায়ক। এজন্য তাকে একটা স্পেশালাইজড বিছানায় রাখা হয়, এটাকে বলে নিউমেটিক ব্যাড, অর্থাৎ বাতাসে পূর্ণ বিছানা। তাহলে দেখো নিউমো শব্দ অর্থ কি? বাতাস। নিউমো শব্দ অর্থ কি? বাতাস। আর পাখিদের হাড্ডি গুলা কি? নিউমেটিক বোন। আমাদের এইখানে এখানে কিন্তু উপরের চলের নাম কি? মেক্সিলা না? মেক্সিলা কিন্তু ফাঁপা, এখানে কিন্তু বাতাস থাকে, এজন্য এই হাড্ডিটাকে বলি আমরা নিউমেটিক বোন। আরো অনেকগুলো হাড্ডি আছে এখানে, ফ্রন্টাল, এথোমেট, ওইগুলো নিউমেটিক বোন। আমাদের উপরের চল, হ্যাঁ, এখানে সংযোগস্থল, হ্যাঁ, উপরের চলে হাড্ডি কিন্তু দুইটা। এই সংযোগস্থলের এখানে কি আছে? ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থান, এই জন্য এইটাকে, উপরের চলটাকে, মেক্সিলারটাকে আমরা বলি নিউম্যাটিক বোন। তাহলে নিউমো মানে কি? বাতাসে পূর্ণ অস্থি। বোন মানে কি? অস্থি। BONE, বোন। বোন মানে অস্থি। তাহলে বাতাসে পূর্ণ অস্থিকে আমরা কি বলবো? নিউম্যাটিক বোন। আমি জাস্ট তোমাদেরকে আজকে হালকা পাতলা দেখাইতেছি, এগুলো বিস্তারিত পড়াশোনা না, আমরা আরো ডিটেলসে পড়ি। যেরকম তোমাকে আরেকটা ওয়ার্ড যদি দেখাই, যেরকম গ্যাস্ট্রিক। হ্যাঁ, গ্যাস্ট্রিক মানে কিন্তু পাকস্থলী। গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলী। অনেকে মনে করে গ্যাস্ট্রিক মনে হয় একটা রোগের নাম, না, গ্যাস্ট্রিক একটা অঙ্গের নাম, বুঝছো? গ্যাস্ট্রিক মানে স্টোমাক। দেখো, গ্যাস্ট্রিক মানে কি? স্টোমাক বা পাকস্থলী। তাহলে এটা কোনো রোগ না, গ্যাস্ট্রিক কোনো রোগ না, এটা একটা অঙ্গের নাম, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তুমি একটু আগে জানলা গ্যাস্ট্রো অথবা গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। তাহলে এইটা দেখো, ডেন্টালে আসা প্রশ্ন সলভ করি আমরা। ডেন্টালে আসা, কোন হরমোন পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে? এটা কিন্তু ডেন্টালে আসা কোশ্চেন। তুমি কিন্তু বইটই কিছুই পড়ো না এখনো, এটা তুমি আরো পরীক্ষা দিবা আরো 2.5 বছর পরে, 2 বছর 2.5 বছর পরে। ঠিক আছে? প্রায় তুমি পরীক্ষা দিবা 28 মাস পরে আজকে থেকে। তো মনে রাখো, পাকস্থলী মানে কি? গ্যাস্ট্রিক। একটু আগে দেখলাম যে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রো অথবা কি? গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রো অথবা গ্যাস্ট্রিক মানে কিন্তু পাকস্থলী। তাহলে দেখো, কোলেসিস্টোকাইনিন, এটা এখানে আসবে না। কোলেসিস্টোকাইনিন এটা পিত্তাশয় সংক্রান্ত। সিক্রেটিন, এন্টারোকাইনিন, উত্তর হলো গ্যাস্টিন। তাহলে যে গ্যাস্টিন, দেখো গ্যাস্টিন এটা কিন্তু কি? এটা পাকস্থলীর অ্যাসিড। আমরা যদি পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে HCl, তাই না? পাকস্থলীতে একটা শক্তিশালী অ্যাসিড থাকে, পাকস্থলীতে একটা শক্তিশালী অ্যাসিড থাকে, তার নাম HCl। এই HCl এর ক্ষরণটা কন্ট্রোল করে কোন হরমোন? উত্তর হলো গ্যাস্ট্রিন নামক হরমোন। ওকে, তারপর দেখো আমরা নেক্সটে যাই। সেফালো শব্দের অর্থ মাথা। সেফালো শব্দের অর্থ মাথা, বুঝছো? সেফালো, যেরকম তোমরা বলবো সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা। ঠিক আছে? তো সেফালো শব্দের অর্থ হেড বা মাথা। সেফালো শব্দের অর্থ কি? সেফালো শব্দের অর্থ মাথা। জন্মগতভাবে একটি শিশু ছোট মাথা, ছোট মানে কি? মাইক্রো, আর বড় মানে কি? মেগা বা ম্যাক্রো। মাইক্রো মানে ছোট, ছোট মাথা, মাথা মানে কি? সেফালো। তাহলে কি হবে? কার্ডিওমেগালি হবে না। কার্ডিও মানে তো হৃৎপিণ্ড, এটা মস্তিষ্কের প্রদাহকে মেনিনজাইটিস বলে। হেপাটোমেগালি, হেপাটিক মানে কি? যকৃৎ। আর মাইক্রোসেফালি, সেফালো মানে মাথা। দেখো মাইক্রোসেফালি, মাইক্রো। বাকি অপশনগুলো দেখো, তুমি যদি আস্তে আস্তে ওয়ার্ড মিনিং 3টা ক্লাস পরে, এগুলো তোমার জন্য পানি ভাত হয়ে যাবে। কার্ডিও মানে কি? হার্ট। আর হেপাটিক বা হেপাটো মানে কি? যকৃৎ, লিভার। এগুলো আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। তাহলে আপাতত যতটুকু আমরা সীমাবদ্ধ থাকি, যতটুকু পড়াইতেছি, সেফালো শব্দের তো বাইরেকে বলা অনেক সময় ক্যাফালো। ক্যাফালো বা সেফালো দুইটি উচ্চারণ হয়। সেফালো বা ক্যাফালো, এটা মানে মাথা। আর ছোট মানে কি? মাইক্রো। মাইক্রো, মাইক্রো মানে কি? ছোট। তোমরা শোনো নাই বাস? বাস থেকে আরো ছোট, মাইক্রো বাস। ম্যাক্রোমৌলো, মাইক্রোমৌলো নাম শুনছো? তোর মাইক্রো মানে কি? ছোট। তাহলে মাইক্রো, মাথাটা বড়, ছোট হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, এটাকে বলে মাইক্রোসেফালি। যদি বড় হয়ে যেত, ধরনের সময় দেখবা যে অনেক বিশাল বড় একটা বাচ্চার মাথা, ঠিক আছে, ওইটাকে বলবো ম্যাক্রোসেফালি। ঠিক আছে? বা মেগাসেফালি। ম্যাক্রো বা মেগা মানে কিন্তু বড়, আর মাইক্রো মানে কি? ছোট। তাহলে আমরা কি শিখলাম? সেফালো মানে কিন্তু মাথা বা মস্তিষ্ক বোঝায়। আচ্ছা, তো আমরা ওয়ার্ড মিনিং এ সীমাবদ্ধ আছি। আর দুই একটা দেখে আমরা আজকে ওয়ার্ড মিনিং শেষ করব। আজকে আমরা বেশি পড়াবো না, জাস্ট দেখাইতেছি যে আসলে আমাদের যে 4টা টেকনিক ছিল, ওই 4টা টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু আমরা উত্তর দিতে পারি কিনা, নাকি আসলে মুখস্থ বিদ্যা। আসলে আমি পরবর্তীতে তোমাকে 2-3 মাস পড়ানোর পরে মুখস্থ কি এটা আমি খুঁজে পাবো না, বা তোমরা নিজেরাও খুঁজে পাবা না আসলে মুখস্থের যে কোনো কিছু আছে। হ্যাঁ, মুখস্থ মনে রাখার জন্য বারবার পড়তে হয়, বুঝছো? তুমি যদি ব্রেনকে বারবার সিগন্যাল দেবে, মুখস্থ করতে হবে, বায়োলজি মানে মুখস্থ, বায়োলজি মানে মুখস্থ,
ব্রেন ওইটাকে রিসিভ করে ফেলবে, বুঝছো? তখন তোমার আর ভালো লাগবে না। একটা সাবজেক্টের প্রতি যখন যখন তুমি ভালোবাসা কাজ করতে পারবা, ওই জিনিসটাকে সহজ করে নিতে পারবা, আপন করে নিতে পারবা, তখন তোমার পড়তে ভালো লাগবে। আর প্রথম থেকেই মুখস্থ, প্রথম থেকে বায়োলজি বোরিং, এরকম যদি তুমি বারবার মাথাকে সিগন্যাল দাও, তখন মাথা কিন্তু এটাই রিসিভ করে ফেলবে। আচ্ছা, তারপর দেখো ক্যারিয়ন, তোমরা অনেক এরকম পাবা যে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। ক্যারিয়ন, ক্যারিয়ন শব্দটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দটা হলো নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। হ্যাঁ, মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? দেখো, অ্যামাইটোসিস তো হবেই না, কারণ নিউক্লিয়াস, এখানে অবশ্যই ক্যারিয়ন কথাটা লাগবে। সাইটোকাইনেসিস ক্যারিয়ন নাই, ডায়াগাইনেসিস ক্যারিয়ন নাই, কিন্তু এইখানে আছে ক্যারিওকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, এটা একটা প্রক্রিয়ার জন্য বলছে সিস, ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এটা কিন্তু অনেকবার আসা কোশ্চেন, মেডিকেলে আসা কোশ্চেন। দেখো, একটা শব্দার্থ জানার কারণে তুমি মেডিকেলের আনসার দিতে পারলা। এরকম ভাবে কিন্তু আমরা শব্দার্থ শিখবো, প্রায় 300 মতো শব্দার্থ শিখলে তুমি প্রো হয়ে যাবা ভাই। 40টা গ্রামার আর 300 মতো শব্দার্থ, আমার একটা শীট আছে, ওইটা তুমি যদি মাথায় রাখতে পারো, তুমি ইনশাআল্লাহ প্রো হয়ে যাবা। তুমি মুখস্থ যে না বায়োলজি, এটা তুমি নিজেও তো ফিল করবা, আরেকজনকেও ফিল করাইতে পারবা যে বায়োলজি আসলে সবকিছু মুখস্থের না, আমরা মুখস্থের চাপটা কিন্তু কমায় আনতে পারি। তো আমাদের কিন্তু একটা স্লোগান আছে, ছন্দ কবিতা মুখস্থ বিদ্যা থেকে মুক্তির প্রচেষ্টা। এটা কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি, আমি একটু এটাকে সহজ করার ট্রাই করে যাব ইনশাল্লাহ। বায়োলজি আসলে মুখস্থ না, এটা আমরা আস্তে আস্তে তোমাদেরকে বুঝাবো। এগুলো আমি আপাতত দেখাইতেছি না ভাই। দেখো, তারপর আমাদের ছিল গল্প। আমরা প্রথমে বলছিলাম গ্রামার, তারপর বলছিলাম যে এখানে আসলে গল্প আছে, হ্যাঁ, শব্দার্থ আছে, গল্প আছে, ট্রিক্স আছে কিছু। দেখো, এরকম একটা তোমাদের হাইড্রা নামে একটা প্রাণী আছে, হাইড্রা। তো হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কয়টি? এটা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে যে হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কয়টি। এটা তো একটা মুখস্থ তুমি করো, 32টি। হ্যাঁ, হাইড্রার ক্রোমোজোম সংখ্যা 32, হাইড্রার ক্রোমোজোম সংখ্যা 32, হাইড্রার ক্রোমোজোম সংখ্যা 32, পেঁয়াজেরটা 16, পেঁয়াজেরটা 16, অমুক একটা অমুক, অমুক একটা অমুক। এগুলো মুখস্থের পড়া, আর মানতেছে মুখস্থের পড়া, কিন্তু এগুলাও না তুমি একটু টেকনিক্যালি মাথায় রাখতে পারো। বললাম না, তুমি যদি চালাক চতুর হও, তাহলে এগুলো মুখস্থ ছাড়াই তুমি পার পায়া যাবা, একটু টেকনিক্যাল হইতে হবে। যেরকম দেখো, একটা ছেলে কি করতেছে, হাই তুলতেছে। হাই, আমাদের যখন ঘুম পাই আমরা হাই তুলি না? তাহলে হাই তুললে কিন্তু মুখে যতগুলো দাঁত আছে সবগুলো দেখা যাবে, যেরকম এর দাঁতগুলো দেখা যাইতেছে। ঠিক আছে, দাঁতগুলো দেখা যাইতেছে, হাই তুললে দাঁতগুলো দেখা যায়। তাহলে তুমি এবার মনে রাখতে পারো যে একটা ছেলে বা কেউ হাই তুললে সবগুলো দাঁত দেখা যায়। সবগুলো দাঁত বলতে কয়টা দাঁত? তুমি হাই তুললে 32টা দাঁত দেখা যায়। হাই তুললে 32টা, মানে সবগুলো দাঁত দেখা যায়। আমাদের মুখে তো 32টা দাঁত, আমাদের মুখে দাঁত কয়টা? 32টা। তো তুমি হাই তুললে সবগুলো দাঁত দেখা যায়, মানে 32টা দাঁত দেখা যায়। হাই থেকে কি মনে রাখবা? হাইড্রা। হাই থেকে আমরা মনে রাখতেছি হাইড্রা। আর 32 থেকে কি? তার ক্রোমোজোম সংখ্যা কয়টি? 32টি। হাই তুললে সবগুলো দাঁত দেখা যায়, তুমি হাই তুললে 32টা দাঁত দেখা যাবে। তো হাইড্রা, হাই থেকে হাইড্রার ক্রোমোজোম সংখ্যা 32টি। তারপর এইটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম, তাই না? দেখো তো, এটা কমন পড়ে কিনা। এটা কিন্তু আমরা প্রথমে বলছিলাম যে পেঁয়াজ 16। হ্যাঁ, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কয়টি? 16টি। পেঁয়াজ 16। আমরা বলছিলাম যে আমাদের যদি আমাদের বাসায় যদি বাড়ি রান্না বান্না হয়, অনেকগুলো পেঁয়াজ লাগে, তখন আমাদের মা বোনরা কি বলে, এই পেঁয়াজগুলো একটু সুলাও সুলাও, সুলো সুলো মানে কি? সুলাও মানে খোসা ছাড়াই দাও। তাহলে 16 থেকে মনে রাখবা কি? 16। 16 থেকে 16, 16 16। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কতটি? 16টি। তোমাদের একটা ভুল ধারণা, আমরা যদি এরকম প্রশ্ন করি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি, আমরা বলি 23 জোড়া বা 46টি। এটা কিন্তু প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। প্রত্যেকটা কোষে ক্রোমোজোম হচ্ছে 46টা। পেঁয়াজের একটা কোষে ক্রোমোজোম কত? 16টা। এরকম প্রশ্ন করাটা ভুল আসলে, যে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কতটি, বলা উচিত পেঁয়াজের একটি কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি। বলা উচিত মানুষের একটি কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি, কারণ একটা কোষে গেছে 46টা। তুমি যদি এরকম বলো মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি, তাহলে 46 গুণ যতগুলা কোষ আছে, কোষ আছে প্রায় কি 100 ট্রিলিয়ন। তো 100 ট্রিলিয়ন গুণ 46, এটা হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা। তো যদি তোমাকে কেউ প্রশ্ন করে মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি, তো বুঝবা যে এই প্রশ্ন আসলে ভুল হয়েছে। হ্যাঁ, ওনার বেসিকে একটু সমস্যা আছে যে প্রশ্নটা করবে। বলা উচিত মানুষের একটি কোষে বা প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি, দেহকোষ। মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি, তখন উত্তর হবে 46টি। যদি এরকম প্রশ্ন করে মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কতটি, তাহলে উত্তর কিন্তু এটা 46 গুণ 10 টু দি পাওয়ার 14, অর্থাৎ অনেক হয়ে যাবে সংখ্যাটা, বুঝছো?
তো বলা উচিত একটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত। তো আমরা নর্মালি এটা ধরে নিই যে একটা কোষকে মিন করতেছে। তারপর দেখো এটাও কিন্তু একটা কোশ্চেন, আশা কোশ্চেন এটা, যে সোনা ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কতটি। দেখো সে খুবই মুক্ত স্বাধীন একটা ব্যাঙ, ঠিক আছে, চিল করতেছে। তো এটা মনে কর সোনা থেকে দন্তাস্ব, দন্তাস্ব থেকে স্বাধীন। আর আমাদের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। তাহলে সোনা ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কতটি? 26টি। এগুলো হচ্ছে গল্প, ছোট ছোট গল্প দিয়ে তুমি অনেক কিছু মনে রাখতে পারো। ঠিক আছে। গৃহমাছি, গৃহ মানে ঘর, ঘর মানে বাড়ি, বাড়ি থেকে রসিকাটা বাদ দাও 12। তাহলে গৃহ, ঘর, বাড়ি 12। গৃহ, ঘর, ঘর, বাড়ি। গৃহমাছির ক্রোমোজোম সংখ্যা 12টি। বুঝছো? এভাবে কিন্তু মনে রাখা যায়। কিউলেক্স মশা, কিউব, কিউব মানে গণক, গণকের তল কয়টা? 6টি। তাহলে কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা 6টি। এগুলো আস্তে আস্তে আমরা শিখে যাব। আমরা সবকিছু আপাতত আজকে আলোচনা করতেছি না। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে শব্দার্থ, বললাম না যে তোমাকে 300 শব্দার্থ শিখতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা 300 শব্দার্থ প্রত্যেকটা ধরে ধরে একদম বিস্তারিত ভাবে তোমাকে শিখাই ফেলবো ইনশাল্লাহ। নেক্সট আর আমাদের আরো কিন্তু আরো 2টা ক্লাস আছে, ঠিক আছে। আরো 2টা ক্লাসে আমরা সবকিছু, হ্যাঁ, একদম গুছাইয়া তোমাদেরকে নোট করে দেবো। তোমাদের কাজ হলো অবশ্যই আমি যখন পড়াবো অবশ্যই নোট করতে হবে। যদি নোট না করো তাহলে দেখবা যে এগুলো আগের মতোই মানে ভাল লাগতেছে না। যখন তোমার একটা গুছানো নোট থাকবে, তুমি 1 মাস পরে যখন রিভিশন দিবা পুরো পড়াটা কিন্তু হয়ে যাবে। আর যদি নোট না থাকে পুরো ভিডিওটা কিন্তু আবার দেখতে হবে, তোমাকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে। আর নোট থাকলে তুমি সেটা 10 মিনিটে 3 ঘন্টার পড়াটা কাভার দিয়ে ফেলবা। একটা ভালো স্টুডেন্টের সবসময় একটা বৈশিষ্ট্য থাকে, সে অবশ্যই তার নিজের মতো করে একটা নোট করে। তো আজকে আমি যা পড়াইছি এবং আগামী 2 ক্লাসে আমি যা পড়াবো, অর্থাৎ আমি আগামী ক্লাসে শব্দার্থ পড়াবো, ওয়ার্ড মিনিং গুলো পড়াবো, 100-200 মতো পড়াবো। তো এগুলা তোমার উচিত হবে প্রত্যেকটা ডিটেলসে নোট করা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।